গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? ওয়েলকাম তোমাদের আরো একটা নতুন ব্লগে। শরীরটা আজকে বেশ মানে ভালো লাগছে, সকাল থেকে অনেকটাই ভালো লাগছে। সবাই বেশ সাবধানে থাকো, কারণ এই সময় যাকেই বলছে জ্বর শরীর খারাপ সেই বলছে, আমারও তাই, না হলে ফ্যামিলির কারোর কথা বলছে। তো সবারই মোটামুটি এটা হচ্ছে জ্বর সর্দি। আমার যেহেতু ছোট বাচ্চা তাই একটু ভয় ভয়ে ছিলাম, বাট ঠিক আছে। সকালবেলা দেখো জামা কাপড় সব কাচাও হয়ে গেছে, মেলে দেওয়াও হয়ে গেছে। যাই হোক, চলো দিনটাকে এখান থেকে দারুণভাবে শুরু করি। দারুণ তো আজকে দিনটা হবেই, কারণ আজকে মা বাড়িতে আছে। আজকে হচ্ছে শনিবার মা বাড়িতে থাকে। কালকেও মায়ের ছুটি ছিল, রথের মা বাড়িতেই ছিল। আবার সানডেতেও বাড়িতে থাকবে, পরপর 3 দিন বেশ ভালো হতে চলেছে। কি করছো গো তুমি এরকম পা ছড়িয়ে বসে? পুজো করতে হবে কালকে, আজকে বিপত্তারিণী পুজো দিয়ে এসেছি। আজকে ঘরে ও দিয়ে গেছে। ও কোনো না কোনো ভাবে জানো তো, আমরা কিছু না কিছু কারণে বিপত্তারিণী পুজোর দিনই কলকাতা যেতাম, এটা হতো। আর মাসি বাড়িতে বিপত্তারিণী পুজো হয়। মাসি মানে আমরা শান্তিনিকেতনে পৌঁছাতাম 4টে নাগাদ, তারপরে গিয়েই মাসি গরম গরম লুচি আর আচমেশালি একটা সবজি করতো, যেটা খিদের পেটে সেটা অমৃত লাগতো। তো বিপত্তারিণী পুজো মানে আমার ওইটাই মনে পড়ে যায় যে হ্যাঁ, ওরকম মাসির বাড়ি যেতাম আর ওরকম একটা হতো, তাই না? আমার মনে আছে তোমার? আগের বারও মনে হয়েছিল। আজকে কি মাছের ঝোল? মাছ ভাজা হচ্ছে। ওখানে দেখতে পাচ্ছি থোর, কুমড়ো কেটে রেখেছে, পেঁয়াজ কাটাকুটি সব রেডি। আজকে ঘুগনি আর পরোটা। আহা, এই দেখো ঘুগনি। সন্ধ্যাবেলাতেও মা কি করে বলো তো, ঘুগনিটাকে যারা ঘুগনি খেতে ভালোবাসে টক জল, তারপরে তোমার পেঁয়াজ কুচি, শশা কুচি, এই সমস্ত দিয়ে ভাজা মশলা উপরে ছড়িয়ে দেয়, মুখ ছেড়ে যায় আর কি। আর একজনের আজকে এখনো মেজাজটা একটু খিটখিটেই আছে, একজনের এই যে করে যাচ্ছে। ওরও ভ্যাকসিন নিয়ে এত জ্বর হয়েছিল, এত কষ্ট পেয়েছে ও, তা আজকে অনেকটাই ঠিক আছে। এই দেখো কি মুড যে কবে ঠিক হবে সে অপেক্ষায় আমরা সবাই আছি। জ্বরের পর তার বেজাই মুড খারাপ। দিদিয়া কি করেছে দেখো, ওকে পাঞ্জাবি বানিয়ে দিয়েছে। দেখবে তোমাদের পাঞ্জাবি পুত্রকে? এই দেখো এখানে ঝুটি বেঁধে দিয়েছে তার, এই দেখো। রো চুপ করে রয়েছে। হ্যাঁ সত্যি, এরকম করে ছুটি বাঁধলে একটু শান্তি পাবে। আমার শান্তি লাগছে দেখতে। কিন্তু ছুটিটার নিচে ওপরে তো চুল এখনো বেরোয়নি, খুবই সীমিত, গাডারেই ঢেকে গেছে। তোমার রথের ইয়ে নাকি মা? তোমার কাছ থেকে নাকি ও 500 টাকা নেবে বলছিল। 500 টাকা। ধন্যবাদ ধন্যবাদ বাবা। তুই সন্তুষ্ট থাকো নাকি বাবু? না, যথেষ্ট মূল্য আছে। আরে সবাই দিয়েছে তো, সবাই দেবে, এখনো বাকি আছে। উল্টো রথ অব্দি টাকা দেওয়া চলবে, তুমি উল্টো রথ অব্দি প্রতিদিন দিতে পারো। উল্টো রথে দেবো না রে, উল্টো রাতে দেবে। উল্টো রাতে তো দিয়ে দিয়েছে, শুক্র রাতে তো দিয়ে দিয়েছে। এটা হাসছে, ভাই হাসছে। হাঁচি দাও, একটু হাঁচি দাও। ও হাসছে কেন বলতো? তুই তো 100 টাকায় ছেড়ে দিলি, আমি তো ছাড়বো না, আমি ঝুলে পড়বো। মুখে তো একদমই স্বাদ নেই। দুপুরে আজকে খাবার জন্য একটু গ্যাদারি পাতার বড়া করবো। গ্যাদারি পাতার বড়া খেলে না মুখের স্বাদ ফেরে, শিউলি পাতার বড়া এগুলো খেলে। তো মা এখানে মেখেই রেখেছে, আমি ছোট্ট ছোট্ট করে কয়েকটা বড়া বানিয়ে নেবো। আজকে আমাদের একদম সিম্পল মেনু হয়েছে। এখানে একটা তরকারি হয়েছে, আর তুলতে পারছি না আমি, এই হচ্ছে মাছের ঝোল পাতলা করে, আর বড়া আর ডাল আছে। বিপত্তারিণী বাড়ির প্রসাদ। আরে বাবা, অনেক প্রসাদ তো গো। বলছি আপনাদের টাকা দিয়ে কিনেছি, তোমরা কিছু নাও? আমাদের আলাদাই কিনেছি। এত প্রসাদ কলা নাও, নাও একটু আমাদের থেকে। তাহলে দিয়ে দেবে পাড়াতে। তোমরা দাও।
হ্যাঁ সেটাই বলছি, অনেক প্রসাদ। দেখতে পাবো। অনেক প্রসাদ। দেখো লুচি থেকে কাঠ কাঠ কি করে কে জানে, ওই তো ঠিকই দেয়। লুচি থেকে শুরু করে সুজি, ফল প্রসাদ, সুতো সবটা আছে। চাঞ্জল ভাত খাচ্ছ নাই তো? চাঞ্জল না ভাত ঠাত খেয়ে একদম চলে এসেছি আমার পড়ার ঘরে। এই ঘরটা বসে মানে এই ঘরটাতে বসে আমার পড়াশোনা করা, আমার গান শেখা সব এই ঘরটাতে বসে। তো একদম দুপুরবেলা নীল একটু ঘুমাচ্ছে, চট করে তোমাদের সাথে শেয়ার করে নিই আমার প্রেগনেন্সিতে কি কি কমপ্লিকেশন ছিল সেই স্টোরিটা। আসলে ডেলি ব্লগে রোজ কেটে কেটে ছোট ছোট মোমেন্টগুলো জুড়ে আমি তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু এটা একটা টেকে আমি বলতে চাই। তার কারণ হচ্ছে এটা তো একটা ফিলিংস, সেটা কেটে 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 করলে ঠিক তোমাদের শুনে তোমরা বুঝতে পারবে না বা হয়তো ভালো লাগবে না, সেটা আমি চাই না। তো সেই কারণে হয়তো চেষ্টা করবো এটা একটা টেকে তোমাদের সাথে শেয়ার করার। আচ্ছা বেশি দেরি করবো না, ছটপট করে সারবো। স্টোরিটা বলতে গেলে একটু পেছনের দিকে যেতে হবে। সালটা 2022, একদম এন্ডের দিকে আমরা প্ল্যান করি যে আমরা এবার প্রেগনেন্সি প্ল্যান করব, মানে আমরা ভাবি। তো সেই টাইমে আমাদের দুজনেরই মাইন্ডসেট ছিল, সব থেকে বেশি শৈবালের ছিল, যে ডক্টর চেক আপ আগে করব। কিছু টেস্ট থাকে প্রেগনেন্সির আগে, তো সেই টেস্টগুলো করব। তারপর তোর মানে ডক্টর যদি পজিটিভ সাইন দেয় তবেই এগোবো। ঠিক আছে চলো মশা, তো ঠিক আছে চলো। দেন আমরা কলকাতাতে ডক্টর মহুয়া ভট্টাচার্যের কাছে যাই এবং ওনাকে দেখাই। আমার আর শৈবাল দুজনেরই টেস্ট হয়। সেখানে প্রথম ধাক্কাটা আমি সেখানে পাই। সেখানে আমার টেস্টে আসে কি আমার গল ব্লাডার স্টোন আছে, মানে ইউএসজি রিপোর্টে আসে। গল ব্লাডার স্টোনের যে ব্যথা বা পেন কোনোটাই কিন্তু আমি কখনোই বুঝতে পারিনি। সেই সময় আমার ধরা পড়ে যে আমার গল ব্লাডার স্টোন আছে। তো তারপরে তিন্নির বিয়ে ছিল, স্বাভাবিকভাবে তখন অপারেশন করাতে পারবো না, একটু সময় চেয়ে নিই। তখন স্টোনটা খুবই ছোট, আমার একটাই স্টোন ছিল। তারপরে তিন্নির বিয়ে থেকে গিয়ে যখন আমি টেস্ট করাই আমার স্টোনটা অনেক বড় হয়ে গেছে, এবং সেই মতো ম্যামকে বলেছিলাম যে যখন ছোট ছিল যে ম্যাম এটা তো ছোট, এই স্টোনটা থাকাকালীন কি আমি প্ল্যানিং করতে পারি? ম্যাম আমাকে বিগ নো বলেছিলেন এটা পসিবল না, এবং পসিবল না মানে এটা করো না, এটা করলে অনেক ডেঞ্জার হতে পারে, যে অনেক ইনফেকশন হতে পারে, অনেক কিছু হতে পারে। তো সেখানে দাঁড়িয়ে আর ওটা হয়নি। বিয়ে বাড়ি থেকে যাওয়ার পর আমি যখন টেস্ট করাই আমার ওই স্টোনটা অনেকটা বেড়ে গেছে। তো আমাকে বাধ্য হয়ে ওটা অপারেশন করে নিতে হয়, এবং সেই ব্লগ তোমরা অনেকেই দেখেছো। আমি ডক্টর পূর্ণেন্দু রয়ের কাছে স্টোনটা অপারেট করাই। এরই মাঝে তোমাদের বলে রাখি ক্লাস 11 কি 10 তখন আমার একটা পেটের হোল অ্যাবডোমিনের ছবি করাতে হয়। তো সেই ইউএসজিতে ধরা পড়ে যে আমার একটা সিস্ট আছে। এটা আমি অনেক আগে থেকেই জানতাম, মানে যখন ধরা পড়েছে 10-11, সেটা সিম্পল সিস্ট। সেটার কারণে কিন্তু আমার কখনো কোনো পিরিয়ডের সমস্যা বা কোনো পেটে ব্যথা এই জাতীয় কোনো কিছু আমি ফেস করিনি। ওই সিস্টটা নিয়েই আমি চলছিলাম, বা কোনো ওষুধও খেতে হয়নি আমাকে কখনো। যেহেতু ধরো পিরিয়ডের সমস্যা ফেস করিনি, কোনো কিছু ব্যথা ট্যাথা হতো না, ওর মতন আমি আমার মতন চলছি, এরকম একটা ব্যাপার। তো স্টোনটা অপারেশন করে নেওয়ার পরে আমরা ঠিক করি যে আর সিস্ট আছে সেটা তো জানি আমি, যে আমরা ঠিক করি যে এখন আমরা কিছুদিন গ্যাপ নেব, রেস্ট নেব আমার শরীরের জন্য। এমন নয় যে স্টোন অপারেশন করার পরে পরেই প্রেগনেন্সি প্ল্যান করা যায় না, এরকমটা নয়, কিন্তু আমরা সেই মুহূর্তে করিনি। তো আমরা একটা বছর কি কিছু মাস, মানে ওই একটা বছরের কাছাকাছি আমরা গ্যাপ নিই, নিজেদের মতো টাইম স্পেন্ড করি, পুরো ওই চিন্তা ভাবনাটাই মাথা থেকে ঝেড়ে ফেলে দিই। তারপরে যখন নেক্সট আমরা চিন্তা ভাবনা করি তখন আমরা আবার ওই সেম প্রসিডিওরেই যাই, যে আমরা আগে টেস্ট করাবো দুজনেরই, সবকিছু ওকে থাকলে আমরা তারপরেই এগোবো। তো আমরা আবার যাই হচ্ছে তোমার ডাক্তারের কাছে যাই। তখন শৈবালের আহমেদাবাদ ট্রান্সফারের ঠিক আগে আগে যখন যাই ডক্টরের কাছে, সেখানে গিয়ে আবার একটা ধাক্কা পাই। আমার ওখান থেকে পিসিওডি ধরা পড়ে, সিস্ট প্লাস পিসিওডি। ওভারি অনেক বাল্কি হয়ে যায়। পিসিওডিটা কি, বিভিন্ন ব্যাপার আছে। যে আমার যেটা ছিল পিসিওডিতে, মানে এটাই হয় পিসিওডিতে, যে বাল্কি ওভারি, মানে ওভারির মধ্যে ডিম অনেক জড়ো হয়ে গেছে, এগুলো ঠিকঠাক রিলিজ হচ্ছে না। আমার পিরিয়ড তখন খুব বেড়ে গেছিল, মানে অনেক পিরিয়ড হতো, মানে পরিমাণটা অনেক বেড়ে গেছিল। তো আর কোনো সমস্যা সেরকম ছিল না, আর ডেটটা পিছিয়ে যেতে শুরু করেছিল। এইটা হওয়ার পরে ডক্টরকে যখন
মনটা আবার ভাঙে, কারণ পিসিওডির সমস্যা যাদের আছে তারা কনসিভ করতে খুব কষ্ট হয় তাদের। তো ডক্টর আমাকে বলেছে লাইফস্টাইল মেনটেন, হেলদি ফুড, এক্সারসাইজ, এগুলো মাস্ট। তারপরে আমরা আহমেদাবাদ চলে যাই। আহমেদাবাদ চলে যাওয়ার পরে কিন্তু আমি রোজ এক্সারসাইজ করতাম। আমার মাথার মধ্যে গেঁথে গেছিলো আমাকে হেলদি খেতে হবে, তার সাথে কিছু মেডিসিন ছিল, যেমন সুগারের একটা মেডিসিন চালু করেছিলেন। সুগার কিন্তু ছিল না, কিন্তু ওটা পিসিওডির জন্য, প্লাস ফলিক অ্যাসিড, এই দুটো মেডিসিন আমি কিন্তু তখন খেতাম। এটা চলতো। আর চলতে চলতে আমি, তোমরা মনে করে দেখবে আমি আহমেদাবাদে ঘর মুছেছি, বাসন মেজেছি, মানে ঝাড় দিয়েছি, সমস্ত কাজ একা হাতে করেছি। ঘর মোছাটা না একটা দারুণ এক্সারসাইজ। তার সাথে সূর্য নমস্কার, এই ফ্রি হ্যান্ড এক্সারসাইজগুলো আমি প্রত্যেক দিন করার চেষ্টা করতাম। তো এগুলো চলছে, তার সাথে মেডিসিনও চলছে। চলতে চলতে এরকম হতে হতে একটা সময় জুলাইয়ের এন্ড করে হঠাৎ করে আমি নিউজ পাই কি আমি কনসিভ করেছি এবং আমি প্রেগনেন্ট। তো এই নিউজটাও সেদিন দীপাদির মেয়ের জন্মদিন ছিল, ওখানে আমরা কিছু গিফট কিনতে গেছিলাম। কিনতে গিয়ে আমার প্রথম মাথা ঘুরে যায় এবং আমি রাস্তার মধ্যে বসে যাই। বাড়ি এসেও প্রচণ্ড বমি, শরীর খারাপ, পিরিয়ডের ডেটও অনেকটা মিস করে গেছি আমি, প্রায় 14-15 দিন মতন মিস করে গেছি। জেনারেলি আমার পিরিয়ডের ডেট এদিক ওদিক হতো না, পিসিওডি ধরা পড়ার পরে হয়েছে, কিন্তু আগে হতো না। তো আমি তখন শৈবাল বললো টেস্ট করে দেখ। দেন টেস্ট করলাম, সেই ভোরটা এখনো মনে আছে, দুজনে কেঁদেছি হাউ হাউ করে, এতটাই ভয় পেয়ে গেছিলাম। মানে পিসিওডি ধরা পড়ে গেছিল, তো এতটাই ভয় পেয়ে গেছিলাম যে সেই টাইমটা যে ভিডিওর মধ্যে করে রাখবো সেই সাহসটুকুও পাইনি। যাই হোক, তো ওটা ওই নিউজটা বাড়ির সবাইকে জানায়, নিজেদের একদম কাছের মানুষদের জানায়। খুব খুশি, ভিতর থেকে খুব আনন্দ, দুজনকে ধরে কেঁদেছি। এরকম একটা মোমেন্ট যে ঠিক আছে চলো পেরেছি, বা মানে অল পজিটিভ। ডক্টর দেখাতে গেলাম 7 দিনের মাথায়, প্রথম ধাক্কা আবার, মানে সেকেন্ড ধাক্কা, প্রথম ধাক্কা না, সেকেন্ড ধাক্কা আবার ওখানে। ডক্টর দেখাতে গিয়ে জানতে পারি আমার একটা ইউট্রাসের মধ্যে ফাইব্রয়েড হয়েছে। এটা আবার একটা ধাক্কা। যেই ফাইব্রয়েডটার ডক্টর, মানে তখনও আমার ভ্রূণের কোনো রকম হার্টবিট বা কিছু আসেনি। তো ডক্টর বললেন যে আরো 7 দিন পরে আসো। মন যথেষ্ট খারাপ, ফাইব্রয়েড আছে, আবার এটা কি হবে জানি না। বাড়ি এসেছি, বাড়ি আসার পরে 7 দিন পরে যখন গেলাম, প্রথম বেবির হার্টবিট শোনা এবং ফাইব্রয়েড সিস্ট। এরই মাঝে আমার পিসিওডি কিন্তু পুরো ক্লিয়ার হয়ে গেছে। এটা একটা ভালো খবর ছিল। আমি প্রেগনেন্সি নিউজটা পাওয়ার পর যখন ডক্টরের কাছে গেলাম, ডক্টর বললেন পিসিওডি বলে কিচ্ছু নেই, তোমার পুরো ক্লিয়ার। তো বাড়িতে যখন এলাম, আচ্ছা পিসিওডির অনেক টিপস আমার কাছে আছে যেগুলো আমি ভীষণভাবে ফলো করেছি। তোমাদের যদি কারোর থেকে আমাকে বলো, আমি আলাদা করে একটা ভিডিও বানিয়ে দেবো, আশা করি তোমাদের ভীষণ হেল্প হবে। কিছু রেমেডি আছে একদম হোমমেড রেমেডি, যেগুলো খুব হেল্প করে, তোমরা বলো আমাকে। যাই হোক, বাড়ি এসে আবার এই ফাইব্রয়েড এই নিয়ে চিন্তা শুরু। 7 দিন পরে গেলাম, 7 দিন পরে আমার প্রথম বেবির হার্টবিট আমরা শুনলাম। মানে সেটা যেমন আনন্দ, প্রথম বেবির হার্টবিট শোনা। শৈবালকে দেখেছি, ওর চোখের কোনায় দেখছি জল চিকচিক করছে, জল বেরোয়নি, চিকচিক করছে। আমি পুরো কেঁদেই দিয়েছি প্রথম হার্টবিট। কিন্তু সেখানেও দেখেছি, মানে ডক্টর প্রত্যেকদিন দেখতেন যে ফাইব্রয়েডটা বাড়ছে কিনা, সিস্টটা বাড়ছে কিনা। যখন একটা মেয়ে কনসিভ করে তখন ইউট্রাস, ওভারি, এই যে ব্লাড সার্কুলেশনটা, এটা প্রচন্ড ফাস্ট হয়ে যায়, তো এই ফাস্টের কারণে আমার ওগুলোও কিন্তু আরো তাড়াতাড়ি বাড়ছে। যতটা পরিমাণ বাড়তো তার থেকে অনেক বেশি বেড়ে যাচ্ছে তাড়াতাড়ি, দেখলো আরো বেড়ে গেছে। ঠিক আছে, মেডিসিন চলছে এবং ডক্টর আমাকে প্রত্যেক সপ্তাহে 2টো করে ইঞ্জেকশন সাজেস্ট করেন, যেটা 3 মাস অবধি, প্রথম 3 মাস নিতে হবে। আমি প্রত্যেকটা সপ্তাহে 2টো করে ইঞ্জেকশন প্রথম 3 মাস পরপর নিয়ে গেছি এবং আমার শরীর এত ডিটোরিয়েট করতে থাকে, বমি তো আছে, আমি কিছু খেতে পারতাম না। প্লাস আমার 59 কেজি ছিল তখন, আমি পুরো 10 কেজি ওয়েট লস করেছিলাম 5 মাসে। আমি কিচ্ছু খেতে পারি না, লোকে ওয়েট গেইন করে, আমি প্রথম দিকে ওয়েট লস করতে থেকেছি। প্রত্যেক এক সপ্তাহে আমি 1 কেজি করে কমিয়ে ফেলছিলাম, এরকম একটা সিচুয়েশন আমার ছিল। এরপরে একদমই উঠতে পারি না, খাওয়া দাওয়া খেতে পারি না। শৈবাল তখন মানে এখান থেকে মা তখন যায়, তো মা যাওয়ার পরেও মা সবই আমার মুখের সামনে ধরে, ব্যাপারটা একটু নর্মাল হয়। প্লাস মায়ের সঙ্গ পেলে মেয়েরা অনেক বেশি স্ট্রংও হয়, মনের জোরও পায় যে না ঠিক আছে। এইরকম করে চলতে চলতে আবার যখন ধরো এই 3.5 মাস, আমি মাঝে 1 মাস 1.5 মাস কোনো ব্লগও করিনি প্রেগনেন্ট থাকাকালীন, কারণ আমার শরীর এতটাই ডিটোরিয়েট করে গেছিলো।
তো মানে আমি শুধু শুয়ে থাকতাম, ঘুমাতাম, কিছুই বুঝতে পারতাম না, সারাদিন ঘুমাচ্ছি, আর যখনই খেতাম তখনই বমি করে দিতাম, এই ছিল আমার রুটিন। তারপরে যখন 3-4 মাসের মাথায় ডক্টরের কাছে যাই, ডক্টর স্ক্যান করে বললেন যে আমাদের মনে হয় এটা হচ্ছে 3 নম্বর ধাক্কা, আমাদের মনে হয় একটা ওটি করাতে হবে। কেন, কিসের ওটি? না, ওটিটা হচ্ছে যে আমার ইউট্রাসের মধ্যে যে ফাইব্রয়েডটা, সেটার পজিশনটা খুব খারাপ। অনেকেরই ফাইব্রয়েড থাকে ইউট্রাসের ভেতরে, কিন্তু আমার পজিশনটা খুব খারাপ, সেটা ইউট্রাসের মুখে, গর্ভাশয়ের মুখে। যার কারণে কি হবে, যত ইউট্রাস বাড়বে বা বেবি যত বাড়বে, ইউট্রাস যত মানে ফাইব্রয়েডটা যত বাড়বে, ইউট্রাসের মুখ তত খুলে যাবে। এর কারণে কি হতে পারে, মিসক্যারেজ হতে পারে, ওয়াটার ব্রেক হতে পারে, যে কোনো সময় জাকুসি এমার্জেন্সি হতে পারে, প্রিম্যাচুয়ার বেবি হতে পারে। এটা ছিল 3 নম্বর ধাক্কা। যেদিন এটা শুনলাম যে 6-7 মাসের মাথায় যদি দেখেন ডক্টর যে এটা করতে হবে, তাহলে করতে হবে ওটিটা, চুপ করে গেছিলাম পুরো। যে একটা বেবি নিয়ে ওটি, ভয় মনের মধ্যে, ভীষণ ভয় যে কি বলছেন, যে কোনো সময় মিসক্যারেজ হয়ে যেতে পারে, যে কোনো সময় যা খুশি হয়ে যেতে পারে। সেই রাতটা আজও মনে আছে। সোফায়, আমাদের ডাইনিং এ যে সোফাটা ছিল, সোফায় শৈবাল সারা রাত বসে, ওকে কেউ ঘরে এনে শোয়াতে পারেনি, মাথায় হাত দিয়ে বসে, মা চুপচাপ, কেউ আমাকে বুঝতে দিচ্ছে না, বলছে মুখে ঠিক আছে, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে, কিন্তু সবার মুখে চিন্তার ছাপ। কিন্তু শৈবাল বলেছিল না, চিন্তা করিস না, আমরা কোনোদিন কারোর কোনো ক্ষতি করিনি, আমরা ঠিক এই জার্নিটা পেরিয়ে যাব, ঠিক সব ভালো হবে, দেখিস কিচ্ছু হবে না। মাও বুঝেছিল, বলেছিল। আর একটা জিনিসে জানো তো, আমি খুব বিশ্বাসী করি কর্মফল, তুমি যা করেছো তোমাকে এইখানেই ফেরত পেতে হবে। হ্যাঁ, আমি আবারও জোর গলায় এটাই বলছি, আমি যদি কোনো অন্যায় করে থাকি, আমি এইখানেই সেটা ফেরত পাবো, আমি এটাই খুব বিশ্বাস করি। বেশ, তারপর আমরা ডিসিশন নিতে শুরু করি। মায়ের তখন ছুটি শেষ, মাকে তো এবার ফিরতে হবে না, কারণ মা তো অতদিনের ছুটি পাবে না। এবার মা যদি চলে আসে, তাহলে আমি কি করে ওখানে সামলাবো, কারণ মা ভেবেছিল আমাকে 5 মাস অব্দি ওখানে দাঁড় করিয়ে দিয়ে মা চলে আসবে। অনেকেরই হয় প্রথম 5 মাস দেখবে খুব অসুবিধা হয়, তারপর কিন্তু ঠিক হয়ে যায়। আমার ক্ষেত্রেও সেটা হয়েছিল অনেকটাই। কিন্তু মা কি করে আসবে যদি ধরো কোনো এমার্জেন্সি হয়, যদি ওটি করাতে হয়, ডক্টর এমন করে বলছেন হাই চান্স ওটি করার, তাহলে তখন আমি কি করব? হ্যাঁ, আমার শ্বশুর শাশুড়ি মা সবারই আছেন, শ্বশুরমশাই, কিন্তু ওনাদের বয়স হয়ে গেছেন, ওনারা আর পেরে ওঠেন না। এবার ওখানে কোনো হেল্পারও পাওয়া যায় না, সেই সাহস করে আমরা ওনাদেরও আনতে পারছি না। এরকম একটা টাফ সিচুয়েশনে মানে কি করব, 3 জনের মাথা খারাপ হয়ে যাচ্ছে। এই সময় ডিসিশন নিই যে আমরা কলকাতা মুভ করব, কিন্তু সেই সময় আমার শরীরটা এতটাই খারাপ, মুভ করাটাও বেশ কঠিন। তো ডক্টরের কাছে মেডিকেশন নিয়ে সমস্ত কিছু বুঝে তারপর আমরা কলকাতা শিফট করি এবং ডক্টর মহুয়া ভট্টাচার্যার আন্ডারেই যাই। প্রথম যেদিন আমি ওনাকে দেখাতে যাই এবং সব রিপোর্টস দেখাই এবং বলি ম্যাম এরকম আবার একটা ফাইব্রয়েড হয়েছে, যেটা এবং বাড়ছে প্রচুর পরিমাণে, তো আমি কি করব। আমার আজও মনে আছে ম্যাম বলেছিলেন, ধুস এসব নিয়ে তোমাকে একদম চিন্তা করতে হবে না, তুমি বিন্দাস এনজয় করো প্রেগনেন্সি, তোমাকে একদম ভাবতে হবে না, এসব নিয়ে রিসার্চ করা বন্ধ করো, তো ওটা আমি দেখে নেব। সেই কথাটা যে মনে কতটা সাহস জগিয়েছিল আমার, এবং আমার জীবনে দেখা সেরা ডক্টর উনি আমার কাছে, মানে আমার ভগবান। তো তারপর থেকে ওনার আন্ডারে যাওয়ার পরে উনি মেডিকেশন দিয়ে, এটা মানে মেডিকেশন দিয়ে নর্মাল সমস্ত কিছু ভাবে, মানে যেভাবে ট্রিটমেন্ট হয় এগুলোর, এবং আমার দেখবে প্রচুর স্ক্যান থাকতো। এর কারণে 32 উইক্সে গিয়ে আমার বেবির গ্রোথও কিন্তু কমে গেছিল। কেন? কারণ এই যে ব্লাড সার্কুলেশনটা হচ্ছিল, আমার শরীর থেকে যে ব্লাডটা যাচ্ছে, সেটা আমার সিস্ট নিচ্ছে, আমার ফাইব্রয়েড নিচ্ছে, প্লাস আমার বেবি। তো এই সার্কুলেশনটা কিন্তু ঠিক মানে ভাগ হয়ে যাচ্ছে, যেটা পুরোটাই বেবির যাওয়া দরকার সেটা পুরোটাই ভাগ হয়ে যাচ্ছে। এইরকম একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু ভগবানের কৃপায়, তোমাদের ভালোবাসায়, সবার আশীর্বাদে আমি প্রত্যেকটা ইউএসসিতে পাশ করে গেছি। এইভাবে চলতে চলতে লাস্ট ইউএসসিতে ডক্টর বললেন যে তুমি এবার মানে চলো, মানে এবার তুমি সি সেকশন করাও বা নর্মাল ডেলিভারির জন্য উনি আমাকে বলেছিলেন। কিন্তু নর্মাল ডেলিভারি উনি বলেছিলেন তুমি নর্মাল ডেলিভারি করি না, কারণ বেবির মাথা অনেকটা নিচের দিকে আছে, হয়ে যাবে। বাট নর্মাল ডেলিভারির তো কোনো সময় হয় না, যেদিন পেন উঠবে সেদিনই। তো সেই সময়টা আমার কাছে ছিল না, কারণ শৈবাল এখানে ছিল না। আর বয়স্ক মানুষগুলো, মাসিদের বাড়ি বলো বা আমার বাবা মা বলো, সবাই আছেন, কিন্তু শৈবাল থাকলে ওর উপর দিয়ে সবটা যেত। ওই বয়স্ক মানুষগুলোর উপরে মানে যেন কিছু না হয়, এটা আমার চিন্তা ভাবনা ছিল, যে শৈবাল থাকাকালীন যেন সবটা ঠিক মতন হয়ে যায়। তো আমরা সি সেকশন চুজ করি। আমরা তারপর একদম ডেট নিই, ভগবানকে শুধু ডেকে গেছি, ভগবান
কোনো বিপদ তুমি করো না, মানে কোনো বিপদ যেন না হয়, তুমি দেখো সবটা যেন সুস্থ মতো পেরিয়ে যায়, কোনো খারাপ কিছু যেন না হয়। আর এবং যেন মানে ম্যাম আমাকে আমার ফাইব্রয়েডের পজিশন সিচুয়েশন কিছুই জানাতেন না, উনি বলতেন অল ওকে এইভাবেই আমি জেনে এসেছি, যদিও বা ইউএসসি রিপোর্ট বা সব কিছু দেখে খুব ক্লিয়ার থাকে এখন সবটাই। এরপর সেই ভালো দিনটা আসে এবং পৃথিবীর সেরা গিফটটা আমি পাই, আমার সন্তান, প্রত্যেকটা মা বাবার কাছে তার সেরা উপহার, সেটা আমি পাই। তো আমার এখনো মনে আছে অপারেশন থিয়েটারে আমি ম্যামকে বলছি, ম্যাম আমার সিস্টার আর ফাইবারটা তুলে দিন। ম্যাম বললেন সিস্টার খুঁজে পাচ্ছি না, ফাইবার তো খুঁজেই পাচ্ছি না। আমি বললাম না ম্যাম তুলে দিন। তো যাই হোক সিস্টার আমার অপারেশন হয়েছে, ওই টাইমেই হয়েছে। এইরকম বড় মতো একটা মাংসর দলা ছিল, যেটা ভিডিও করা হয়নি। আর ফাইবারটা কিন্তু আমার এখনো আছে। তো এইরকম একটা কঠিন প্রেগনেন্সির মধ্যে দিয়ে আমি গেছি। প্রেগনেন্সিতে লোকে প্রচুর আনন্দ করে, প্রচুর মজা করে, খাওয়া দাওয়া করে, ঘুরে ফেরে, কিন্তু এর কোনোটাই আমি ঘুরতে পারিনি, কারণ আমার প্রচুর রেস্ট্রিকশন টুকটাক করে অনেক কিছু ছিল। অত ডিটেলে আর যাচ্ছি না, ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বাট আমি বলবো সবাই এনজয় করো, আনন্দে থাকো। আমার মাঝখানে খুব বেশি মনে মনে ডিপ্রেশন লাগতো যে সব ঠিকঠাক হবে, তো ভয় লাগছে মনের মধ্যে। এবং যেদিন আমরা আহমেদাবাদ থেকে এসছি সেদিনও তোমরা ভাবতে পারবে না কি ভীষণ রকম ভয় মনের মধ্যে নিয়ে এসছি, যে ঠিক আছে তো সবকিছু ঠিকভাবে যেতে পারবো তো, কারণ এত কমপ্লিকেশন। আর আসার দিন জ্যামে ফেসে আমরা ফ্লাইট মিস করেও ফ্লাইট পেয়েছি। তো এই সব মিলিয়ে একটা বিভৎস জার্নি বা অভিজ্ঞতার মধ্যে দিয়ে আমি গেছি। প্রত্যেকটা পদক্ষেপেই একটা করে কঠিন পরিস্থিতি পেয়েছি, বাট সেই সব কিছু খুব সুস্থ মতোই পেরিয়ে গেছে। তো এই ছিল আমার প্রেগনেন্সি জার্নি। আর হ্যাঁ, সেই দিনের সেই সবচেয়ে সুন্দর মুহূর্তটা আমার ওটি এক্সপিরিয়েন্স। এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমাকে কমেন্ট করো, আমি জানাবো। আর অতি অবশ্যই পিসিওডির জন্য কিছু জানার থাকলে আমাকে বলো, আমি তোমাদের বলে দেবো। আজকে চলো, নীল ওদিকে কান্নাকাটিও শুরু করে দিয়েছে, আমি একটু একটু শুনতে পাচ্ছি। আমি এখন যাই, আরও কিছু কিছু জিনিস বলার ছিল, পরে ভিডিওতে তোমাদের যদি কিছু কোয়ারি থেকে কমেন্ট করো, টুকটুক করে আমি বলে দেবো। কি এগুলো? ওই যে কুলিমগ্রাম গেছিলাম, অত্যন্ত ধন্যবাদ। এর মতন কাজের জিনিস কিছু নেই একটা বাথরুমে। ওই এইটা অত্যন্ত কাজের, এটা আমার ছেলে যখন কাঁদবে তখন বাজানো হবে। একদম অবশ্যই। ধর আমার ছেলে উঠুক, এখন ঘুমাচ্ছে হাত তুলে। এইটা খুব কাজের জিনিস। তোমার সবই আমার, বুঝেছ? জামরুল দেখি, ওই দেখো কত পিসি বিপত্তারিণী সুতো ঠিক করছে সবার জন্য। ছোটবেলায় স্কুলে বিপত্তারিণীর পরে এরকম সুতো বেঁধে সবাই যেত, ডান হাতে কেউ বাঁ হাতে, সঠিক জানি না মেয়েরা কোন হাতে, কি আমি জানি না অত ভালো এগুলো। মেয়েরা কোন হাতে পড়ে? হ্যাঁ ওই তো, আমরা জানি না ঠিক, মানে অত আমরা মন দিয়ে ব্যাপারগুলো জানি না। যাই হোক, তো কেউ ডান হাতে কেউ বাঁ হাতে। এই বিপত্তারিণীর সুতো পরা মানে একটা স্টাইল বলা যেতে পারে, ওয়ান কাইন্ড অফ এটা স্টাইল আর কি, তাই না? বলে স্কুল টুলে যখন পড়তাম, কিন্তু তার সাথে অনেকখানি মানে একটা বিশ্বাসও থাকে যে এই সুতোটা ভালো পড়া, প্রোটেক্ট করবে সব থেকে, এরকম একটা বিশ্বাস আছে মনের মধ্যে। কিন্তু আমার যে সমস্যাটা হয়, আমি পরে থাকতে পারি না, কিছুদিন পরে এরকম লাল লাল ছোট ছোট র্যাশ বেরিয়ে যায়, ওই জন্য আমি পরতে পারি না। তো পিসি বলছে এইবারও এনেছি, তো এবার ওই হাতে বাদ, তারপর না পরতে পারলে খুলে কোথাও রেখে দিস। আমি প্রত্যেকবার কি করি বলতো? হ্যাঁ, আমি প্রত্যেকবার খুলে আমার পার্সে ভরে রেখে দিই, 2-3 দিন পরি, তারপরে খুলে পার্সে ভরে রেখে দিই, এটাই প্রত্যেকবার। এখন সময় হচ্ছে বিপত্তারিণী সুতো বাঁধার। এখানে তাহলে তারও ছোট দাও না তুমি। ও এইখানে না, এইখানে দাও। এই তো বেজে গেছে 10:10, আর আমিও টুকটুক করে চলে এসেছি ব্লগটাকে এন্ড করে দিতে। ডিনার হয়ে গেছে, ওটাও বলতে যাচ্ছিলাম, ব্রেকফাস্ট হয়ে গেছে, ডিনার হয়ে গেছে। এই যে নিয়ে এখন ঘুম দিয়েছেন, মানে রাতে আমার আর মায়ের আজকে নাইট ডিউটি আছে বলে মনে হচ্ছে, দেখা যাক কি করে। চলো আজকেরটা এই পর্যন্তই রাখলাম, দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ব্লগে।
টাটা, গুড নাইট।